সো ফার্স্ট পার্ট যেটা, যদি হচ্ছে ফার্স্ট পার্টে আমরা বলেছিলাম হোয়াট এর অ্যান্সার দেবে। তো হোয়াট হচ্ছে মূলত হচ্ছে প্রফেসররা তারা কি খুঁজতেছে, হোয়াট আর দে লুকিং ফর। একটা স্টুডেন্টকে তারা যখন তার ল্যাবে নিতে যাচ্ছে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারা অ্যাকচুয়ালি কি দেখছে একটা স্টুডেন্টের কাছে এখন। আর সেকেন্ড পার্টে হচ্ছে পুরো প্রসেসটার একটা ওভারভিউ, গাইডলাইন। তো অনেকের কাছে মনে হবে যে সেকেন্ড পার্টটা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, বাট সেকেন্ড পার্টের চাইতে আমি বলবো যে প্রথম পার্ট যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এই ইনফরমেশন গুলো হচ্ছে বাইরে পাওয়া যায় না। এই ইনফরমেশন গুলো হচ্ছে গেইন করা, গেইন করেছে, আমি গেইন করেছি হচ্ছে প্রফেসরদের অনেক ফলো করে, তাদের রিসার্চ গ্রুপের কাজ দেখে, তাদের পেপার পড়ে। তো এবং আরো বিভিন্ন ওয়ে আছে তাদের ফলো করার। তো প্রথম পার্টে হচ্ছে জাস্ট আইডিয়া দেওয়া যে কারেন্টলি প্রফেসররা কি ধরনের স্টুডেন্টকে খুঁজছে তাদের ল্যাবে নেওয়ার জন্য, বা কি ধরনের স্কিল আমি অ্যাচিভ করলে আমি হচ্ছে প্রফেসরদের কাছে একটা পজিটিভ রেসপন্স পাবো। তো এক্ষেত্রে হচ্ছে কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট এটা বলার আগে হচ্ছে একটা সিম্পল হচ্ছে স্টোরি বলি। বেশ কয়েক মাস আগে, বেশ কয়েক মাস, অনেক কয়েক মাস আগেই হচ্ছে ইউএস এর একটা ভালো ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে একটা লিঙ্কডইন পোস্ট দিয়েছিল। তো ওই পোস্ট তিনি এভাবে বলছিলেন যে মানে তিনি কিছুটা তার ক্ষোভ, কিছুটা দুঃখ শেয়ার করছিলেন যে এখনকার প্রফেসররা, মানে সে তার কলিগ এবং অন্যান্য ভার্সিটির কলিগদের, যে এখনকার প্রফেসররা আগের মতো নেই। আর 4-5 বছর আগে যেরকমটা ছিল যে একটা স্টুডেন্ট একটা ডিসেন্ট সিজিপিএ আছে, তার হয়তো কিছু বেসিক রিসার্চ স্কিল আছে, কিছু বেসিক স্কিল আছে কম্পিউটেশনাল বা সামথিং, কিছু বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে। ওই বাট স্টুডেন্টের ভিতরে তারা দেখতে পেত যে হ্যাঁ, এই ছেলেটার রিসার্চ পটেনশিয়াল আছে। দেন হচ্ছে তাদেরকে ল্যাবে নিত, 1-2 বছর হচ্ছে ট্রেন করাতো। দেন হচ্ছে ওই ল্যাবে হচ্ছে স্টুডেন্ট গুলো কন্ট্রিবিউট করা শুরু করতো। বাট ইন রিসেন্ট ইয়ার্স, 1-2 বছরের ভিতরে দেখা গেছে যে ওই টেন্ডেন্সিটা প্রফেসরদের ভিতরে চলে গেছে। তারা এখন এমন স্টুডেন্ট খুঁজে যাদেরকে খুব অল্প সময়, অর্থাৎ 3 মাস 6 মাসের ট্রেন, বা একদম কোনো ট্রেন না দিয়ে অ্যাডমিশন হওয়ার সাথে সাথেই তারা যাতে হচ্ছে তাদের ল্যাবে সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট করতে পারে। তাহলে ওই ধরনের ক্ষেত্রে তারা এমন লোকদেরকেই খুঁজে যারা হচ্ছে তার ল্যাবে যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলো করার ক্ষেত্রে স্কিলফুল। তো এই কারণে হচ্ছে যে টেন্ডেন্সিটা আগে ছিল, ওই প্রফেসরকে দুঃখ প্রকাশ করে বলছে যে আগে হচ্ছে আমরা অনেক ধরনের ছাত্রদেরকে নিত এবং দেন হচ্ছে একটা ফ্লাওয়ার হচ্ছে আমার ফুটতো, আর এখন হচ্ছে আমরা আগে থেকেই ফুটন্ত একটা ফ্লাওয়ারকে নিয়ে নিই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্টের পটেনশিয়াল থাকার পরেও তার কিছু স্কিল বা অন্য ধরনের জিনিসপত্রের ঘাটতি থাকার কারণে আমরা নেই না। তো এই ক্ষেত্রে এখন ইট ইজ হোয়াট ইট ইজ, এটা নিয়ে কথা বলে তো আর লাভ নেই। যেহেতু প্রফেসররা হচ্ছে এখন এই টাইপের জিনিসের লোক খুঁজতেছে, তারা হচ্ছে এখন মেইন তাদের গোল হচ্ছে এমন স্টুডেন্টকে নেওয়া যারা হচ্ছে অ্যাডমিশন হওয়ার সাথে সাথে সিগনিফিকেন্টলি তার ল্যাবে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারে, যাদেরকে খুব কম শিখালে বা একদম কিছু না শিখেই যাতে তারা কাজগুলো শুরু করতে পারে। এই কারণেই হচ্ছে প্রথম পার্টে আমি বলার চেষ্টা করবো যে কোন ধরনের জিনিসগুলো ইউএস এর প্রফেসররা আমাদের যে ডিপার্টমেন্ট বা আমাদের যে ফিল্ড অফ স্টাডি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, ওইখানে তারা কি ধরনের হচ্ছে ছাত্রদেরকে, স্টুডেন্টকে খুঁজতে। সো আমি অবশ্যই এক্সপেরিমেন্টাল দিক নিয়ে কথা বলবো না, আমি হচ্ছে সিমুলেশন অ্যান্ড কম্পিটিশনাল থিং যেগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। এবং এক্ষেত্রে হচ্ছে আমরা সিমুলেশন অ্যান্ড কম্পিটিশনাল ডিভিশনকে 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউট্রনিক্স, থার্মাল হাইড্রোলিক্স অ্যান্ড মেশিন লার্নিং। সো ইটস কাইন্ড অফ ব্রড ক্যাটাগরি, এবং এর ভিতরে অনেক কিছু ওভারল্যাপ হয় এবং অনেক কিছু বাদও যাবে। সো একদম ফার্স্টে আমরা যদি নিউট্রনিক্স নিয়ে কথা বলি, নিউট্রনিক্স এর ক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্ট সহ অন্য যত বাংলাদেশের যত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং নিউক্লিয়ার সায়েন্সের আছে, তারা সবাই হচ্ছে নিউট্রনিক্স জিনিসটা জানে বা বুঝে। এবং বাট কনসেপ্ট একটু ভুল। সেটা হচ্ছে যে নিউট্রনিক্স বলতে আমরা যে কাজগুলো চিনি, যে ডিজাইন এন্ড সিমুলেশনের, অথবা আমার যে পেপার গুলো, সব না, কিছু পেপার গুলো যেগুলো হচ্ছে আমরা ডিজাইন এন্ড সিমুলেশন যে কাজগুলো হয় আমাদের ডিপার্টমেন্টে, আমাদের জুনিয়ররা করে, থিসিসে করে, আমাদের আগে যে সিনিয়ররা ছিল তারাও করেছে। ওই ডিজাইন এন্ড সিমুলেশনের যে কাজগুলো, এখানে আমরা কি করি, আমরা ইউজুয়ালি ওপেন এমসি বা সার্ভেন বা এমসিএমপি কিছু একটা ইউজ করি। ওই ইউজের মাধ্যমে আমরা হচ্ছে একটা রিয়েক্টর ডিজাইন করি এবং সেখানে কিছু প্যারামিটার আমরা চেঞ্জ করি, আমরা হচ্ছে কিছু
প্রপার্টিজ চেঞ্জ করি, লাইক আমরা রিফ্লেক্টর চেঞ্জ করতে পারি, ক্ল্যাডিং চেঞ্জ করতে পারি, বা ডিজাইনে কোনো চেঞ্জ আনতে পারি, বা ডিজাইন চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন নিউট্রনিক্স প্যারামিটারে কি চেঞ্জ আসছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাসেস করি। তো এই যে কাজগুলো, এগুলো হচ্ছে খুব বেসিক কাজ, ওগুলো জাস্ট হচ্ছে ফান্ডামেন্টাল কাজ। তো এই কাজ কেউ পারে, সে যদি বলে যে আই এম নিউট্রনিক্স এক্সপার্ট, দেন দিস পারসন শুড বি টোটালি রং। কারণ হচ্ছে এই যে ডিজাইন এন্ড সিমুলেশনের যে কাজগুলো, ওগুলো আসলে এনাফ না। ওগুলা খুবই বেসিক কাজ, এবং ইউএসএর যে প্রফেসররা, তারা কখনোই একটা ছাত্রকে লাখ লাখ টাকা দিয়ে নিয়ে যাবে না জাস্ট হচ্ছে ডিজাইনের সিমুলেশনের। কারণ এই ডিজাইনের সিমুলেশনের কাজগুলো চাইলে 7 দিনে শিখে ফেলা যায়। ওপেনএমসি শিখতে 1 সপ্তাহ কেউ বসে থাকবে, এই বেসিক জিনিসগুলো শিখে ফেলতে পারে একদম ইজিলি। সো অবশ্যই কেউ নিবে না, থাকতে হবে হচ্ছে ডিপ নলেজ। সো নিউট্রনিক্স এর কাজগুলো ইউএসএ প্রফেসরদের ল্যাব গুলোতে যদি আমরা ভালোভাবে তাদের রিসেন্ট ল্যাব গুলো দেখি, রিসেন্ট পেপার গুলো দেখি, অথবা তাদের বিভিন্ন পোস্ট গুলো যদি দেখি, তাহলে আমরা দেখবো যে নিউট্রনিক্স এর কাজগুলো মেইনলি হচ্ছে 2টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে মাল্টি ফিজিক্স, কারণ হচ্ছে নিউট্রনিক্স এ আমরা যখন ওপেন তে কাজ করি, আমরা সব ধরনের অন্য প্রপার্টি গুলোকে আমরা কনস্ট্যান্ট ধরে, যে টেম্পারেচারের সাথে সাথে কিন্তু আমাদের প্রপার্টি গুলো চেঞ্জ হয়। তার মানে হচ্ছে এখানে থার্মোহাইড্রোলিক্স এর ইফেক্ট থাকবে, ম্যাটেরিয়ালস এর প্রপার্টির ইফেক্ট থাকবে। তো এই ধরনের যদি হচ্ছে আমরা ম্যাটেরিয়াল অথবা থার্মাল, এই প্রপার্টি গুলোকে একসাথে, অর্থাৎ মাল্টি ফিজিক্স যে প্রপার্টি গুলোকে যদি আমরা একসাথে করি, তখন তখন যে সিমুলেশনটা আমরা রান করে, ওইটাকে আমরা বলি হচ্ছে মাল্টি ফিজিক্স। তো প্রফেসর গুলো যারাই হচ্ছে নিউট্রনিক্স এর প্রফেসর, যারা হচ্ছে নিউট্রনিক্স এ কাজ করে নিউট্রনিক্স এর প্রফেসরকে হচ্ছে ইমেল করছে বা রিচ করছে, বা তাদের হচ্ছে তাদের ল্যাবে জয়েন করছে, তাদেরকে হচ্ছে মাল্টি ফিজিক্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। নট জাস্ট আইডিয়া, মাল্টি ফিজিক্স সম্পর্কে কিছু কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে। তার মানে হচ্ছে ফার্স্ট কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ওপেন যে বেসিক, জাস্ট হচ্ছে আমি একটা রিয়েক্টরের কোড ডিজাইন করতে পারি, সিমুলেশন করতে পারি, বেসিক প্যারামিটার, ইটস নট এনাফ। যদি কেউ নেটওয়ার্কস এর কাজ করছে, তাকে হচ্ছে ওপেনএমসি এর আরো ডিপ নলেজে যেতে হবে, আরো বিভিন্ন ধরনের প্যারামিটার কিভাবে বের করতে হয়, আরো বিভিন্ন কাজ কিভাবে করতে হয়, ডকুমেন্টেশন পড়ে পড়ে বুঝে বুঝে তার হচ্ছে নিজ থেকে নলেজ গেইন করতে হবে, এবং বিভিন্ন প্রজেক্ট করার মাধ্যমে ওইটার এক্সপিরিয়েন্স ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে শুধু নিউট্রনিক্স দিয়ে কনস্ট্যান্ট প্রপার্টি দিয়ে কাজ করা এনাফ না। কেউই হচ্ছে কোনো ইউএস এর প্রফেসরই এই ধরনের কনস্ট্যান্ট প্রপার্টির কাজগুলো করে না, খুব রেয়ার। তারা যেটা কাজ করে, তারা সবসময় মাল্টি ফিজিক্স এর কাজ করে। এই কারণে হচ্ছে শুধু ওপেনএমসি জানা বা যে কোনো একটা নিউট্রনিক্স এর কোড জানা জেনে হচ্ছে আমি মনে করতে থাকবো যে আমি অফিসে রিচ করবো আর তারা আমাকে 2 হাত বাড়িয়ে নিয়ে নেবে, এটা হচ্ছে একটা ভুল আইডিয়া। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাল্টিফিজিক্স এর নলেজ গেইন করতে হবে, এবং মাল্টিফিজিক্স এর বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, মোস, কার্ডিনাল। সো এখন এই সফটওয়্যার গুলো ইন জেনারেল হচ্ছে খুব হেভি সফটওয়্যার, অর্থাৎ হাই পারফরমেন্স কম্পিউটারের দরকার পড়ে। বাট আমাদের যে কম্পিউটার গুলো আমরা ইউজ করি, ওগুলো কোনোটাই হচ্ছে হাই পারফরমেন্স কম্পিউটার না। তো আমাদের এতে এটা খুব কষ্ট, খুবই বাজেভাবে রান হয়। তো এখানে কম্পিউটেশনাল কস্ট যেহেতু বেশি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা অল্প পার্টিকেল, অল্প ম্যাশ, এগুলো দিয়ে হচ্ছে কাজ করতে পারি। আর মাল্টিফিজিক্স মানে কিন্তু শুধু নিউট্রন আর নিউট্রনিক্স আর থার্মালের কাপলিং না, এটা হতে পারে যে কোনো কিছুর কাপলিং। ফর এক্সাম্পল ধরো হাই টেম্পারেচার গ্যাসফুল রিয়েক্টরে আমরা হচ্ছে জানি যে পেবল বেড থাকবে। তো এই পেবল বেডের কাপলিংও কিন্তু হচ্ছে আমরা মাল্টিফিজিক্স এ করি অনেক সময়। কারণ পেবল বেড যে ডাইনামিক্স, ওই ডাইনামিক্স এর কারণে দেখা যায় যে অনেক সময় হচ্ছে আমার থার্মাল, অনেক সময় না সবসময় আমাদের হচ্ছে থার্মাল প্রপার্টি গুলো চেঞ্জ হয়। আবার থার্মাল প্রপার্টি চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে আমার নিউট্রনিক্স প্রপার্টি গুলো, ক্রস সেকশন যেটা আছে ওইটাও চেঞ্জ হয়ে যায়। তার মানে দেখা যাচ্ছে সবগুলোকে একত্রিত করে যখন আমরা কাজ করি, তখন হচ্ছে অ্যাকচুয়ালি আপনার একুরেট রেজাল্ট পাই। ডিপ্লেশন যেটা রান করি আমরা নেটওয়ার্ক ওপেনএমসি তে, ওইটা আসলে অ্যাকচুয়ালি একুরেট না। তো মাল্টিফিজিক্স এর জিনিসগুলো সম্পর্কে আইডিয়া ডেভেলপ করতে হবে। এখন মুসার, কার্ডিনাল এবং আরো যেরকম ধরো হয় যে এইচটিজিআর, পেপার ডাইনামিক্সিক্যাল ল্যাম্পস, এরকম আরো অনেক ডেডিকেটেড সফটওয়্যার আছে। আমি সবগুলোর নাম ইচ্ছা করে বলবো না, কারণ সেগুলো তোমাদের দায়িত্ব। প্রফেসরদের রিসার্চ গ্রুপে যাও, দেখো তারা কি ইউজ করছে, তাদের পেপার পড়ো, দেখো এখানে কি ইউজ হচ্ছে। বাট যেটা হচ্ছে বেসিক জানা লাগবে সেটা হচ্ছে আমার মাল্টিফিজিক্স এর নলেজ তোমার লাগবে, যদি তুমি নিউট্রনিক্স এর কাজ করতে চাও ভবিষ্যতে। তাহলে এক্ষেত্রে হচ্ছে মাল্টিফিজিক্স এর ক্ষেত্রে এই কাজটা করা যেতে পারে যে বিভিন্ন ওয়েবিনার হয়, বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের গিটহাব কমিউনিটি আছে, যেখান থেকে হচ্ছে তুমি আস্তে আস্তে নলেজ গুলো গেইন করতে পারো। এরপরে হচ্ছে কিছু সিম্পল সিমুলেশন যেগুলো ওখানে রান করা, ওগুলো হচ্ছে নিজের কম্পিউটারে রান করো, বাট হচ্ছে পার্টিকল নাম্বার কমানো, ম্যাচ নাম্বার কমানো, এবং আরো যতভাবে সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করে ওগুলো যদি রান করা
এবং রান করার এক্সপিরিয়েন্স থাকে, দেন হচ্ছে তুমি যখন ওইটা সিভিতে অ্যাড করতে পারবে এবং ইমেইলের সময় প্রফেসরকে বলতে পারবে, বা যদি ইন্টারভিউ কল পাও তাহলে ওখানে বলতে পারবে, এসওপিতে মেনশন করতে পারবে। দেন হচ্ছে তোমার প্রোফাইলটা হচ্ছে স্ট্রং হবে। তো যারা হচ্ছে নিউট্রনিক্সে এই ডিজাইন সিমুলেশন টাইপ কাজে আসতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই মাল্টিফিজিক্স এর নলেজ গেইন করতে হবে। দেন হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে আমাদের কম্পিটিশনাল আর কোড ডেভেলপমেন্ট। সো কম্পিটিশনাল কোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আমাদের স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখন এরকম না যে কেউ যদি মাল্টিফিজিক্সে যায় তারও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে না, কারণ মাল্টিফিজিক্স অনেক সময় যখন কাপলিং করা হয় তখন হচ্ছে বিভিন্ন পাইথন প্যাকেজেস এর কোড ডেভেলপ করে দিতে হয়। তো তুমি যদি কোনো একটা রিসার্চ গ্রুপের সাথে অ্যাড থাকো, তখন দেখবে যে তোমার পরিস্থিতি বলবে যে আমাকে এরকম একটা পাইথন প্যাকেজ ডেভেলপ করে, যাতে হচ্ছে আমার কাপলিং করা ইন্টারফেস করাটা ইজিয়ার হয়ে যায়। তো এই কারণে হচ্ছে যে কোনো নিউট্রনিক্স এর ক্ষেত্রে আর যে কোনো কম্পিটিশনাল আর সিমুলেশন বেসড এতে আমাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করবো, কি শিখবো, এগুলো হচ্ছে আমরা সেকেন্ড পার্টে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো কম্পিটিশন বা কোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই অবশ্যই তোমাকে স্ট্রং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এবং আমাদের যে মাল্টিফিজিক্স এর যে কোড গুলো, ওগুলো মূলত সি প্লাস প্লাস এর, তো কাইন্ড অফ বোরিং, বাট তারপরে হচ্ছে পাইথন বা যেগুলো হচ্ছে আমাদের আধুনিক যুগের ওগুলোর পাশাপাশি সি প্লাস প্লাস এর কিছু নলেজও থাকা ভালো। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কম্পিটিশন বা কোড ডেভেলপমেন্টে সবচেয়ে, কারণ ইন জেনারেল হচ্ছে এখানে তো আমরা অ্যান্টি নিয়ে কাজ করি বা আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে কাজ করি। তো এখানে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। তো নিউমেরিক্যালের একটা স্ট্রং এবং ইন ডেপথ নলেজ থাকা এখানে মাস্ট। কারো যদি নিউমেরিক্যালের নলেজ ঘাটতি থাকে, তার মানে এই না যে সে কম্পিটিশনে যেতে পারবে না। সে হচ্ছে কম্পিটিশনে যাবে, দেন হচ্ছে আস্তে আস্তে নিজের নলেজ ডেভেলপ করতে থাকবে। তুমি এখন থেকেই হচ্ছে আস্তে আস্তে নিউমেরিক্যালের যে কোর্সটা ছিল 3-1 or 3-1 এ প্রবাবলি, ওই নলেজ, ওইখানে যে ঘাটতি থাকলে ওইখানে ওই ঘাটতি পূরণ করা, এবং দেন হচ্ছে ওইখান থেকে আরো বেশ কিছু জিনিস হচ্ছে নিজের থেকে ডেভেলপ করা। দেন হচ্ছে এই দুইটা হচ্ছে নিউট্রনিক্স এর মেইন মেইনলি মেইন পার্ট। এটা বাদেও ধরো নিউট্রনিক্স এর যে মাল্টিফিজিক্স এর কাজ, কাইন্ড অফ হচ্ছে ফিউশন যেটা হয়, অনেক ইউএস এর অনেক অনেক প্রফেসর হচ্ছে ফিউশনের কাজ করে, ফিউশন এন্ড প্লাজমা ফিজিক্স এর কাজ করে, বাট তাদের সবার কাজ ভিন্ন ভিন্ন। ইন জেনারেল হচ্ছে ফিউশনের ক্ষেত্রে সবচেয়ে ডেভেলপড কনসেপ্ট হচ্ছে টোকামক। তো টোকামকের ক্ষেত্রে হচ্ছে প্লাজমাকে হচ্ছে আমাকে কিভাবে কনফাইন করতে হবে, প্লাজমা ডিসরাপশন হলে কি করা যায়, বা কম সিমুলেশনের মধ্যে আমি কিভাবে বেশি পরিমাণে প্রেডিকশন বের করতে পারি। তো এই ধরনের বিভিন্ন কাজকর্ম হচ্ছে ফিউশনে হচ্ছে। ফিউশনের যে কাজটা, যে প্লাজমার নিয়ে যে কাজটা, ওইটা কাইন্ড অফ লাইক হচ্ছে মাল্টিফিজিক্স এর কাজে। ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন হচ্ছে রিয়েক্টরের ভিতরে কাজ করি, নিউক্লিয়ার রিয়েক্টর, ফিশন রিয়েক্টরে, ওখানে থাকে নিউট্রনটা, এবং নিউট্রনটা হচ্ছে আমার নিউট্রাল পার্টিকেল। আর ফিউশনের ক্ষেত্রে হচ্ছে আমার একটা চার্জ পার্টিকেল থাকবে। তো যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে চার্জ পার্টিকেল, এখানে মাল্টিফিজিক্সটা আরো বেশি জটিল। একটু আগে আমি বোঝানোর চেষ্টা করেছি যে মাল্টিফিজিক্স কিন্তু আমাদেরকে অনেকগুলো ফিজিক্যাল প্রপার্টি নিয়ে মাথা ব্যথা করছে, আর ফিউশনের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি গুলো আরো একটু বেড়ে যায়। তো নিউট্রনিক্স এর কারো যদি নলেজ, সে যদি ওপেনএমসি এর কাজ করতে থাকে, সে চাইলে হচ্ছে মাল্টিফিজিক্স এর এখানে যেতে পারে, এবং তার যদি আরো বেশি ইনডেপথ এবং আরো বেশি কিছু করার চিন্তা ভাবনা থাকে, সে চাইলে হচ্ছে ফিউশনেও নিজেকে অ্যাডভান্স করে দিতে পারে। তো এই তিনটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের নিউট্রনিক্স এর কাজ, যেগুলো হচ্ছে আমরা চাইলে হচ্ছে নিজেকে ডেভেলপ করতে পারি এবং প্রফেসরদের ইউজ করতে পারি। প্রফেসর হচ্ছে এই টাইপের কাজ কেউ পারে, তাদেরকেই হচ্ছে প্রফেসর হচ্ছে। দেন হচ্ছে আমরা যাই সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের প্রথমে হচ্ছে থার্মাল হাইড্রোলিক্স। তো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখনই হচ্ছে ডিপার্টমেন্টে আমার পিয়ার্স বলে অথবা আমার জুনিয়র বলে, তারা সবসময় হচ্ছে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে আমি আমি হচ্ছে নিউট্রনিক্স এ কাজ করবো, আমি হচ্ছে থার্মালে কাজ করবো, বা আমি মেশিন লার্নিং এ কাজ করবো। বাট একটা চিরন্তন সত্য হচ্ছে আমরা এই লেভেলে যে কাজগুলো করি, ওগুলো কোনোটাই হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলের কাজ করি না। আমরা কেউই হচ্ছে নিউট্রনিক্স এর এক্সপার্ট হই না, আমরা কেউই থার্মাল হাইড্রোলিক্স এর এক্সপার্ট হই না, আমরা কেউই মেশিন লার্নিং এর এক্সপার্ট হই না। এখন আমরা যে কাজগুলো করি ওগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলের কাজ, বেসিক কাজ। তো এই ফাউন্ডেশনাল নলেজ অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্টুডেন্টের তিনটার থাকা উচিত, অর্থাৎ নিউট্রনিক্স এরও থাকা উচিত, থার্মাল হাইড্রোলিক্স এরও থাকা উচিত, মেশিন লার্নিং এরও থাকা উচিত। আমি যখন প্রসেসর মেইল করি, আমার
রেসপন্স ছিল অনেক ভালো। এর একটা বড় কারণ ছিল হচ্ছে আমার তিনটা নলেজই ছিল, এবং এরকম না যে জাস্ট সিভিতে মেনশন করে এরকম। আমার তিনটার কাজ, বিভিন্ন কাজ ছিল, বিভিন্ন প্রজেক্ট ছিল। এই কারণে হচ্ছে এই জিনিসগুলো খুবই ফান্ডামেন্টাল। এই কারণে তিনটার নলেজ এবং এই তিনটার স্কিলই হচ্ছে গেইন করা উচিত। দেন হচ্ছে যে কোনো একটাতে হচ্ছে নিজেকে পুশ করা অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। এন্ড দেন হচ্ছে এরপরে যেখানে পিএইচডি করতে হবে সেখান থেকে কাজ করতে হতে একসময় তুমি হচ্ছে এক্সপার্ট হবে। এই কারণে হচ্ছে তিনটার নলেজই হচ্ছে সাইমultaneous ডেভেলপ করতে হয়। কেউ যদি এভাবে বলে যে আমি থার্মোহাইড্রোলিক্স এর গাই, আমি আর অন্য কিছুই পারি না, নিউট্রনিক্স মেশিন লার্নিং এগুলো আমার মাথায় ঢোকে না, এগুলো আমার দ্বারা হবে না, তাহলে হবে না। আবার কেউ যদি বলে না আমি নিউট্রনিক্স এর লোক, আমি থার্মোহাইড্রোলিক্স এর কিছু, কারণ মাল্টিফিজিক্স করতে গেলে থার্মোহাইড্রোলিক্স আসবে। থার্মোহাইড্রোলিক্স এর যে লোক, যে ছেলেটা হচ্ছে মাল্টিফিজিক্স এর কাজ করতেছে, তার নিউট্রনিক্স আসবে। আবার এই মাল্টিফিজিক্স কাজ করার সময় মেশিন লার্নিং আসবে। এই কারণে দেখবেন ইউএস এর ম্যাক্সিমাম প্রফেসর, স্পেশালি ইয়াং প্রফেসর যারা, তারা সবাই হচ্ছে, যারা তার হচ্ছে দেখা যায় নিউট্রনিক্স, মেশিন লার্নিং, থার্মোহাইড্রোলিক্স, মেশিন লার্নিং সবগুলো, সবাই হচ্ছে একাধিক জিনিসের পেপার আছে, কাজ আছে, তারা নলেজেবল। এই কারণে হচ্ছে তিনটারই নলেজ হচ্ছে, বেসিক নলেজ গেইন করতে হবে। তিনটারই সিমুলেশন সফটওয়্যার গুলো নাড়াচাড়া দিয়ে জানতে হবে কিভাবে কাজ করতে হয়, কিছু প্রজেক্ট ডেভেলপ করতে হবে, দেন হচ্ছে কোনো একটাতে কাজগুলোকে এক্সটেন্ড করা। সো থার্মোহাইড্রোলিক্স এর ক্ষেত্রে ইন জেনারেল থার্মোহাইড্রোলিক্স আমাদের এখানে যারা কাজ করে তারা করে কাজ করে হচ্ছে এনসিস এর বড় প্ল্যাটফর্মে। বাট মজার বিষয় হচ্ছে এই এনসিস, এরা কিন্তু কোনোটাই হচ্ছে ডেডিকেটেড সফটওয়্যার না, যেটা হচ্ছে আমার শুধুমাত্র নিউক্লিয়ার রিয়েক্টরের জন্য। তো প্রফেসর অনেক সময় জিজ্ঞেস করবে ইন্টারভিউর সময় যে ওকে আই আন্ডারস্ট্যান্ড ইউ নো এনসিএস আর ওপেন ফর্ম, বাট ডু ইউ লার্ন এনিথিং other than that, like a dedicated software, and then they will provide some sort of, there are various kind of software. তো তারা হচ্ছে কিছু সফটওয়্যারের নাম তোমাকে বলবে। তো অনেকে দেখা যাবে যে এই সফটওয়্যার গুলোর নাম সারা জীবনে কখনো শুনেও নেই। অনেকে বলবে যে কিছু শুনেছে, কিভাবে কাজ করে। এক একটা সফটওয়্যারের এক বিভিন্ন ধরনের কেসে বিভিন্ন অ্যাডভান্টেজেস আছে। এই কারণে হচ্ছে এক একটা সফটওয়্যার একটা সময় কাজে ভালো লাগে। কারণ হচ্ছে কিছু ধরনের এরকম ডেডিকেটেড সফটওয়্যার সম্পর্কে অবশ্যই নলেজ থাকতে হবে। কেউ কারো যদি থার্মাল হাইড্রোলিক্সে কোনো প্রসেসরকে ম্যানেজ করতে চায়, প্রসেসর ল্যাবে যোগদান করতে চায়, তাহলে শুধুমাত্র এনসিস বা ওপেন ফোন দিয়ে কাজ হবে না। ওইটা বাদে হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে কিছু ডেডিকেটেড সফটওয়্যার আছে। ওই সফটওয়্যার আমি অবশ্যই ইচ্ছা করি নামগুলো বলছি না, ডেডিকেটেড সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার গুলো হচ্ছে জানা থাকতে হবে। সব না, একটা দুইটা জানা থাকলে একটু মোর দেন এনাফ, যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করেছি, এখানে কিছু প্রজেক্ট করেছি, বা আমার এটা নিয়ে কিছু পেপার বা সামথিং আছে, দেন হচ্ছে স্কিল শো করতে পারলো, কাজ হয়ে যায়। তো এখানে থার্মাল হাইড্রোলিক্সের ক্ষেত্রে আমি বলবো যে যারা হচ্ছে শুধু এনসিস বা ওপেন ফর্ম নিয়ে কাজ করছে, বা অনেকেই হচ্ছে দুইটাই পারো, এনসিস পারো, ওপেন ফর্ম পারো, ইটস নট এনাফ। কারণ হচ্ছে আমরা কেউই হচ্ছে ওই ব্যান্ড শেপ 90 ডিগ্রি বা একটা হিট এক্সচেঞ্জারের হিট, বা একটা হলো পাইপের ভিতর দিয়ে হিট কিরকম যাচ্ছে, এইসব কাজগুলো দেখে প্রফেসরকে কনভিন্স করা যাবে না। আমাকে অবশ্যই হচ্ছে ডেডিকেটেড সফটওয়্যার কিছু নলেজ থাকতে হবে। দেন হচ্ছে মেশিন লার্নিং, ওয়ান অফ দ্য হটেস্ট টপিক কারেন্টলি। সো এই মেশিন লার্নিং এর ক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস হচ্ছে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে ডেডিকেটেডলি মেশিন লার্নিং এ কাজ করে খুব অল্প প্রফেসর, বাট অলমোস্ট অল প্রফেসর, স্পেশালি ইয়াং প্রফেসর যারা আছে, তাদের সবারই রিসার্চের একটা না একটা পার্টি মেশিন লার্নিং থাকে। তার মানে এই কথাটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। এই কথাটার মানে হচ্ছে তোমার যদি মেশিন লার্নিং এর নলেজ থাকে, তুমি তাহলে যে কোনো টাইপের প্রফেসরকে রিচ করতে পারবে, এবং সে দেখবে যে তোমার মেইলে রেসপন্স করছে, ওয়েদার ইট ইস নিউট্রনিক্স, থার্মাল হাইড্রোলিক্স, ইভেন ম্যাটেরিয়ালস, অর এনি আদার ডিভিশন। তুমি ইভেন কেমিক্যালের প্রফেসর গুলোকে যদি তুমি মেইল করো, দেখা যাবে যে তারা হচ্ছে মেশিন লার্নিং এর কিছু না কিছু কাজ আছে। এবং এই কারণে হচ্ছে মেশিন লার্নিং এর নলেজ থাকলে অনেকটা ইজিয়ার হয়ে যায় ভবিষ্যতের সাথে রিচ করা, ভবিষ্যতের সাথে কমিউনিকেশন করা। তার মানে এই না সবাইকে আমি বলছি মেশিন লার্নিং শিখো, তিনটাই শিখতে হবে, যেটা আমি আগে বলেছি। তো মেশিন লার্নিং হচ্ছে ইন অল এরিয়াস, এটা হচ্ছে তিনটা এরিয়াতেই হচ্ছে আমার মেশিন লার্নিং আছে। এখন মেশিন লার্নিং কিভাবে শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করবে, এটা নিয়ে যদি কথা বলতে চাই তাহলে হচ্ছে অনেক বড় একটা সেশন হয়ে যাবে আমাদের। এই সেশনে এটার কাজ না। বাট মেশিন লার্নিং শুরু করার জন্য একদম ফার্স্ট হচ্ছে সাইকিট লার্ন দিয়ে শুরু করো।
এখানে একটা বই আছে যেটা সবাই আমরা পড়ি, ভিউ বা সামথিং এর একটা বই। ওই বইটা দিয়ে শুরু করি, যেখানে হচ্ছে একদম বেসিক গুলো ফার্স্টে শেখানো। ওই বেসিক থেকে হচ্ছে দেন হচ্ছে বিভিন্ন অ্যালগোরিদম গুলো আছে, ওই অ্যালগোরিদম ফ্যামিলিয়ার হও। দেন হচ্ছে ওই অ্যালগোরিদম গুলো সাইকিট লার্ন, তুমি অবশ্যই সাইকিট লার্ন ইউজ করবে না যখন অ্যাকচুয়াল প্রজেক্ট করবে। দেন হচ্ছে যে বেসিক অ্যালগোরিদম গুলো শিখলে ওই বেসিক অ্যালগোরিদম গুলোই হচ্ছে ইদার টেনসর ফ্লো আর পাইটর্চ দিয়ে ইমপ্লিমেন্ট করো নিজে নিজে নিজে। না যদি কোথাও আটকে যাও তাহলে হচ্ছে ইন্টারনেটের সাহায্য নাও, চ্যাট জিপিটি আছে সাহায্য নাও, বিভিন্ন গিটহাব কমিউনিটি আছে ওখানে সাহায্য নাও। ওখান থেকে হচ্ছে নিজে নিজে হচ্ছে ওই সুপারভাইজ লার্নিং এর এবং কিছু আনসুপারভাইজ লার্নিং এর যে অ্যালগোরিদম গুলো আছে ওগুলো হচ্ছে টেনসর ফ্লোতে ইমপ্লিমেন্ট করো। এটা হলে হচ্ছে একটা বেসিক আইডিয়া হবে। দেন হচ্ছে মেশিন লার্নিং এর আসল যে টপিকটা নিউরাল নেটওয়ার্ক, ওইখানে হচ্ছে জাম্প করো। দেন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, অনেক টাইপের নিউরাল নেটওয়ার্ক এবং নিউরাল নেটওয়ার্কের অনেক কিছু আছে পড়ার মতো, এবং অনেক কিছু আছে জাস্ট কাজ করতে করতে এক্সপিরিয়েন্স গেইন হয়। এখানে একটা জীবন রেখে আমরা হচ্ছে মেশিন লার্নিংটা কিন্তু আমরা আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন চাই। আমরা চাই না যে জিনিসটা কিভাবে কাজ করে, এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য হচ্ছে আমরা কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি। তুমি যদি সেই ইমপ্লিমেন্ট ফোকাস করে লার্ন করতে শুরু করে, দেখবে যে তুমি খুব অল্প সময় অনেক বেশি নলেজ গেইন করতে পারবে। তো মেশিন লার্নিং এর ক্ষেত্রে তুমি যদি কিছুও না জানো, ধরো হচ্ছে 5 থেকে 7 দিন পরে তোমার হচ্ছে একটা প্রফেসরের সাথে ইন্টারভিউ, যে হচ্ছে মেশিন লার্নিং এর কাজ করে। এখন তুমি মনে করছো তুমি কিছুই জানো না, আর মেশিন লার্নিং এ আমি হচ্ছে একটা ডায়মন্ড দিয়ে দিই, সেটা হচ্ছে যে অলমোস্ট যারাই মেশিন লার্নিং এ কাজ করছে তাদের ভিতরে মোর দেন 80% প্রফেসরই হচ্ছে কাজ করে মেশিন লার্নিং এর। কোন জিনিসটা নেই সেটা হচ্ছে ফিজিক্স ইনফর নিউরাল নেটওয়ার্ক, ইআইএন এর। দেখবে যে তাদের প্রায় অলমোস্ট সবগুলো ব্যাপারে ফিজিক্স নিউরাল নেটওয়ার্ক। এবং এই ফিজিক্স ইনফর্ম নিউরাল নেটওয়ার্ক শুধুমাত্র যে আমাদের নিউক্লিয়ারে হচ্ছে এরকম না, পুরো মেকানিক্যাল আরো যত ডিভিশন আছে সব জায়গায় হচ্ছে এটা একটা সিগনিফিকেন্স পায়। কারণ হচ্ছে ইন জেনারেল আমরা কি আমরা সিমুলেশন রান করে, এখন সিমুলেশন গুলো সবসময় এক্সপেন্সিভ। আমি বলেছিলাম যে মাল্টি ফিজিক্স এর ক্ষেত্রে আমরা অনেক সময় হচ্ছে কাপলিং করি 3-4টা মাল্টি ফিজিক্স প্রপার্টি, মাল্টি ফিজিক্যাল প্রপার্টিকে। এখন এই কাপলিং গুলো যখন করা হয় তখন দেখা যায় এক একটা সিমুলেশন 13 দিন 14 দিন, সুপার কম্পিউটারে 13 দিন 14 দিন লাগছে। এবং অনেক ক্ষেত্রে মান্থস, 2 মান্থস 3 মান্থস, যদি হচ্ছে আরো বেশি ডিপ্রেশন না হয়। ওদের দেখা যায় হচ্ছে 60 দিন, 78 ডে, 72 ডেজ পেপার গুলো পড়লে দেখবে ডিপ্রেশন রান করাচ্ছে, বাট তাদের সিমুলেশন রান করতে 13-14 দিন লেগে যাচ্ছে সুপার কম্পিউটারে। তার মানে হচ্ছে ইভেন হচ্ছে ওইখানে হচ্ছে ফাইনাল ম্যাশ করতে পারছে না। এখন এই ধরনের সিমুলেশন, তার মানে সিমুলেশন কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। এখন এই যে যেখানেই হোক, ফিউশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মাল্টিফিজিক্স নিউক্লিয়ার রিয়েক্টর ফিশনের ক্ষেত্রে প্রযোজ্য, থার্মোহাইড্রোস যেখানে যাওয়া হোক না কেন, সিমুলেশনের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে সবার। এখন ফিজিক্স এবং নিউরাল নেটওয়ার্ক যেই কাজটা করে সেটা হচ্ছে অল্প কিছু সিমুলেশন, আর দেন হচ্ছে ফিজিক্যাল যে প্রপার্টি হচ্ছে একটা যে কোনো একটা ইকুয়েশন, নিউটনিক্স গুলো অ্যান্টি, অথবা হচ্ছে আমার নিউটন ট্রান্সপোর্ট ইকুয়েশন, অথবা ফিউশনের ক্ষেত্রে ফকার প্লাঙ্ক ইকুয়েশন। এই ধরনের বিভিন্ন ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের কন্ট্রিবিউশনও নেয়, প্লাস হচ্ছে আমার যে সিমুলেশনের কন্ট্রিবিউশন। তো সিমুলেশনের অল্প কিছু সিমুলেশনে আর হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিকে আমি নিয়ে দুটোকে কম্বাইন করে আমি হচ্ছে নিউরাল নেটের কাজ হচ্ছে প্রেডিক্ট করার। আরো অনেক কাজ আছে নিউরাল নেটের, একটা মোস্ট আছে প্রেডিক্ট করে। তো ও হচ্ছে খুব অল্প সিমুলেশন নিয়েই হচ্ছে একটা একুরেট প্রেডিকশন দিয়ে দিতে পারে, যেটা হচ্ছে অন্য নিউরাল নেটওয়ার্ক বা অন্য মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো পারে না। এই কারণে হচ্ছে এই জিনিসটা যে কোনো সায়েন্সের যে কোনো জায়গায় যেখানে হচ্ছে আমার একটা ফিজিক্স এর ইকুয়েশন আছে, সেখানে ফিজিক্স নিউরাল নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করা যায়। এই কারণে হচ্ছে ফিজিক্স ফর নিউরাল নেটওয়ার্কটা এটা হচ্ছে সবচেয়ে হট টপিক বর্তমানে মেশিন লার্নিং এর। এবং প্রফেসর গুলো দেখবে যে তাদের যত পেপার নতুন পাবলিশ হচ্ছে, ম্যাক্সিমাম পেপার হচ্ছে ফিজিক্স ফর নিউরাল নেটওয়ার্ক। তো কেউ যদি হচ্ছে 7 দিন পরেই হচ্ছে তার একটা প্রফেসরের সাথে ইন্টারভিউ, সে কিছুই জানে না মেশিন লার্নিং এ, জাস্ট ফিজিক্স ফর নিউরাল নেটওয়ার্ক নলেজ নিন, তার মানে এই না তুমি এখন বসে ফিজিক্স ফর নিউরাল নেটওয়ার্কের নলেজ গেইন করে শুরু করো। তুমি হচ্ছে একদম প্রথম থেকে যাবে, বেসিক থেকে ফাউন্ডেশন নিয়ে নিয়ে নিউরাল নেটওয়ার্কে আসবে, দেন হচ্ছে নিউরাল নেটওয়ার্কে বিস্তারিত জানবে। So, এখান থেকে আমি বলতে পারি যে এইটুকুই হচ্ছে এই 3টে ক্যাটাগরি। যদি হচ্ছে এই 3টে ক্যাটাগরি নলেজ গুলো গেইন হয়, বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয় এবং 3টারই নলেজ থাকে, তাহলে বোঝা যায় যে যেই স্টুডেন্ট ডেভেলপ হচ্ছে সে খুবই স্কিলফুল, এবং তার হচ্ছে খুব ভালো একটা চান্স ক্রিয়েট হয়ে যায় ফুল ফান্ডেড পেয়েছে। কারণ যে কোনো প্রফেসরে সে হয় সে থার্মালের প্রফেসর হোক, ইলেকট্রনিক্স প্রফেসর হোক, মেশিন লার্নিং প্রফেসর হোক, যখনই সে দেখবে যে এই 3টা জিনিস একটা স্টুডেন্টের ভিতরে আছে। আমি আবারও বলি, আমার একদম শেষের অ্যাডভাইস যেটা, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল নলেজ 3টারই হচ্ছে গেইন করতে হবে, 3টার ফান্ডামেন্টাল নলেজ থাকতে হবে, দেন হচ্ছে যে কোনো একটাতে
তুমি হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে যাবে। এটা নিউট্রনিক্সে হতে পারে। যখন তুমি নিউট্রনিক্সে অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তার মানে হচ্ছে তুমি এদের হচ্ছে মাল্টিফিজিক্সে যাবে, হয়তো ফিউশনে যাবে, অথবা হচ্ছে কোড ডেভেলপমেন্টে যাবে। এটা বাদেও আরো কিছু এরিয়া আছে। থার্মোহাইড্রোলিক্সে সিমিলার ওয়ে, তুমি যদি হচ্ছে থার্মোহাইড্রোলিক্সে এক্সপার্ট হচ্ছে থার্মাল হাইড্রোলিক্স, যদি মেশিন লার্নিং এক্সপার্ট হচ্ছে মেশিন লার্নিং, বাট ফান্ডামেন্টাল নলেজ, ফান্ডামেন্টাল স্কিল যেটা আছে সবগুলা সিমুলেশন সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয় ওগুলো দিয়ে কিছু প্রজেক্ট থাকতে হবে, যেগুলো হচ্ছে তুমি শো করতে পারবে। তো